সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার 451 পেজের মডেল কোশ্চেন পেপার অনের যে সমস্ত লজিকগুলো আছে সেগুলি সমাধান করব। এর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো। 1, দার্শনিকরা কখনোই সুখী হয় না। দেখো, কখনো আছে আর না আছে, তাহলে এটা ই বচন হবে। এলএফ করে ই বচন দিয়ে লিখব কোনো দার্শনিক নয় সুখী। দেখো, ব্যাপ্যতা নির্ণয় করতে বলেছে, তাহলে লিখব উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 2, কাঁচা আম সাধারণত টক হয়। দেখো, সাধারণত আছে, তাহলে আই বচন হবে। এলএফ করে আই বচন দিয়ে লিখব কোনো কাঁচা আম হয় টক। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 3, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। দেখো, কেবলমাত্র আছে, এ বচন হবে, আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে এলএফ করে এ বচন দিয়ে লিখব সকল প্রগতিশীল আগে চলে আসবে। তাহলে প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। 4, সবাই সাধু নয় যারা গির্জায় যায়। সবাই আছে আর না আছে, ও বচন হবে। এলএফ করে ও বচন দিয়ে লিখব কোনো। দেখো, এই বাক্যে উদ্দেশ্য গির্জায় যাওয়া ব্যক্তি, তাহলে কোনো গির্জায় যাওয়া ব্যক্তি হয় সাধু। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বি, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন করো। 1, সৈনিকটা অবশ্যই দেশপ্রেমিক। দেখো, অবশ্যই আছে, তাহলে এ বচন হবে, যেহেতু সদার্থক আছে। এলএফ করে এ বচন দিয়ে সকল উদ্দেশ্য সৈনিক, তাহলে সকল সৈনিক হয় দেশপ্রেমিক। পাশে লিখব বিবর্তনীয়, তাহলে একে বিবর্তন করব। এ থাকলে বিবর্তন করলে ই বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলএফ করে ই বচন। কোনো, দেখো, বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে সৈনিক গুণের পরিবর্তন হয় নয়, আর বিধেয় পদের আগে অ বসবে, অ দেশপ্রেমিক। পাশে লিখব বিবর্তিত। 2, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়।
দেখো সকল আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচনে লিখবো কোনো কোনো, দেখো উদ্দেশ্য চকচকে বস্তু, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। পাশে লিখবো বিবর্তনীয়, একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো, উদ্দেশ্যপদ এক হবে, চকচকে বস্তু, গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অবজ অসোনা। পাশে লিখবো বিবর্তিত। 3, বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন, দেখো বেশিরভাগ আছে আর সহার্থক আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো, উদ্দেশ্য লোক হয় কুসংস্কারাচ্ছন্ন। পাশে লিখবো বিবর্তনীয়, একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো লোক, গুণের পরিবর্তন হবে নয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ কুসংস্কার আচ্ছন্ন। পাশে লিখবো বিবর্তিত। 4, কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ, দেখো কদাচিৎ আছে ব্যতিক্রমণীয়, সদার্থক হলে ও বচন হবে, যেহেতু সদার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো চিকিৎসক নয় আবেগ প্রবণ। পাশে লিখবো বিবর্তনীয়, একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো, উদ্দেশ্য এক হবে, চিকিৎসক, গুণের পরিবর্তন হবে হয় অ আবেগ প্রবণ। পাশে লিখবো বিবর্তিত। সিদাক, নির্মলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1, সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয়, যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? সুতরাং এর পরের বাক্য আর যেহেতু আগের বাক্য। তাহলে সব ছাত্র সফল নয়, এটা সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো এলেপ করে। কি বচন হবে? দেখো সব আছে আর নয় আছে, ও বচন। কোনো কোনো, দেখো উদ্দেশ্য ছাত্র, তারপরে নয় সফল, পাশে লিখবো ব্যক্তি। তাহলে দেখো দুটো পদ পেলাম, একটা পদ হলাম পক্ষপদ এস আর সাধ্যপদ পি। এবার খুঁজবো এই ছাত্র আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপধান আশ্রয় বাক্য হবে। দেখো যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়, যেহেতু পরেরটা সব ছাত্র পরিশ্রমী নয়, এটা অপধান আশ্রয় বাক্য হবে। তাহলে এলেপ করে কি বচন হবে? ও বচন। যে কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী। দেখো বাকি আছে সব সফল ব্যক্তি পরিশ্রমী, এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কি বচন হবে? এ বচন। সকল
সফল ব্যক্তি হয় পরিশ্রমী। এবার কাজ চিহ্নিত করা। এবার ছাত্র নিচে লিখবো এস, লিখবো সফল ব্যক্তির নিচে লিখবো পি, আর পরিশ্রমী হেতুপদ এম। তাহলে চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ হবে। তাহলে প্রথম নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছেন। পরের নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছেন। এরপরের নিয়ম দেখবো যে তিনটি পদ থাকবে, প্রত্যেকটি নাই তিনটি পদ। দেখো তিনটি পদই আছে, না হলে কি হতো M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। তাহলে 3 নম্বর নিয়ম মেনেছে। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচন উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য হয়, বিধেয় ব্যাপ্য হয়। তাহলে নিয়ম ছিল হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো হেতুপদ পরিশ্রমী অপদান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ ছাত্র দু জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। দেখো সফল ব্যক্তি সাধ্যপদ দু জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে যুক্তিটি বৈধ হবে। তাহলে এই যুক্তিটা হচ্ছে বৈধ। তাহলে এবার আমরা লিখবো মূর্তি। তাহলে মূর্তি কি হবে? মূর্তি হবে এই বচন তিনটে, এ ও ও, মূর্তি। এবার রাখবো সংস্থান। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি, তারপরে এম। তাহলে পি এম। অপ্রধান আশ্রয় বাক্যে এস এম, এস এম। কোন সংস্থান? এটা দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট হবে দোষ। তাহলে দোষ কি? দোষ নেই। এবার পয়েন্ট করতে ব্যাখ্যা। তাহলে তোমরা ব্যাখ্যা পয়েন্ট করে এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি নাম। দেখো যদি মূর্তি এ ডবল ও হয় তাহলে বৈধ মূর্তির নাম হবে বারাকো, BARO CO, বারাকো। তাহলে বৈধ মূর্তি হচ্ছে বারাকো। তাহলে এইভাবে তোমাদের ব্যাখ্যা সমেত লিখলে তোমরা 4-এ 4 পাবে। পরে উদাহরণ, রবীন্দ্রনাথ একজন দার্শনিক কেননা তিনি হলেন কবি আর সব কবি দার্শনিক। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কেননার আগের বাক্য রবীন্দ্রনাথ একজন দার্শনিক, এটাতে সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। কি বচন হবে? এ বচন হবে। রবীন্দ্রনাথ হন দার্শনিক। দেখো এখান থেকে দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো রবীন্দ্রনাথ আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো বলা আছে তিনি হলেন কবি, তিনি মানে কে? রবীন্দ্রনাথ। তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। এলেপ করে এ বচন হবে। এটা রবীন্দ্রনাথ হন কবি। দেখো বাকি আছে সব কবি দার্শনিক। তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য। এলেপ করে এ বচন লিখবো যে সকল কবি হয় দার্শনিক। সাজানো হয়ে গেল। এবার চিহ্নিত করব। রবীন্দ্রনাথের নিচে লিখবো
এস পক্ষপদ, দার্শনিক এনেছিল পি সাধ্যপদ, কবি হচ্ছে হেতুপদ। তাহলে এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে, 3টি পদই আছে, না হলে কি হতো M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। দেখো হেতুপদ কবি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ রবীন্দ্রনাথ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ দার্শনিক 2 জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই যে 5টা নিয়ম মানলো, এই 5টা নিয়ম মানলে যুক্তিটা কি হবে, বৈধ। তাহলে এই যুক্তি হচ্ছে কি বৈধ যুক্তি। তাহলে আমাদের মূর্তি আঁকতে হবে, মূর্তি। তাহলে মূর্তি কি হবে, মূর্তি হবে বচন 3টে, এ এ এ। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে এম আছে, পরে পি, তাহলে আমরা লিখবো এম পি। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস এম, এম এম এ যোগ করব। কোন সংস্থান, এটা প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এবার পয়েন্ট হবে দোষ। দেখো দোষ কিন্তু আমরা পাইনি, তাহলে কি লিখবো, দোষ নেই। এ পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে, এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি নাম। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তি নাম কি হবে, দেখো মূর্তি আছে ট্রিপল এ, তাহলে বৈধ মূর্তির নাম হবে বারবারা, BARBARA। আর এই বচন 3টের নিচে আন্ডারলাইন করে দেব। তাহলে তোমরা যদি ব্যাখ্যা এইভাবে লেখো তাহলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।